हेलो फ्रेंड्स, तो আমরা আজকে প্র্যাকটিস করব অ্যাডভার্বিয়াল ক্লজকে নিয়ে। তো আগের ভিডিওগুলোতে অ্যাডভার্বিয়াল ক্লজকে নিয়ে পুরোপুরি ডিটেলসে আলোচনা করা হয়েছে। যদি না তোমরা দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো। আজকে আমরা যেটা করব অ্যাডভার্বিয়াল ক্লজকে নিয়ে প্র্যাকটিস, অর্থাৎ এখানে করতে বলেছে পিক আউট দ্য অ্যাডভার্বিয়াল ক্লজেস। অ্যাডভার্বিয়াল ক্লজেস খুঁজে বার করো। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো কী কী। কিন্তু প্রশ্ন কি করে বার করব অ্যাডভার্বিয়াল ক্লজ? দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ মানে অবশ্যই সেটা সাব ক্লজেরই একটা ভাগ। কার ভাগ? সাব ক্লজের ভাগ। এখন সাব ক্লজের যদি ভাগ হয় তাহলে সাব ক্লজের আগে কি বসে না, সাব ক্লজের আগে সর্বদা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে। কি বসে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সেটা কখনো কখনো দেওয়া থাকে, আবার কখনো কখনো লুকানো থাকে, মানে উজ্জ্ব থাকে। তখন আমাদের সেগুলো বুঝে নিতে হয়। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকে তাকে বলে সাব ক্লজ। এখন কোশ্চেন হচ্ছে সাব ক্লজের অনেকগুলো ভাগ, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল, মানে তিনটা ভাগ। তো এই তিনটা ভাগের মধ্যে আমাদের বার করতে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কাকে বার করতে বলেছে? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ বার করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ কখন কখন হয়। না টাইম বোঝালে, প্লেস বোঝালে, রিজন অর কজ বোঝালে, পারপাস উদ্দেশ্য বোঝালে, রেজাল্ট ফল বোঝালে, ম্যানার ধরন বোঝালে, কন্ডিশন শর্ত বোঝালে, সাপোজিশন অনুমান বোঝালে, কনসেশন অনুমোদন বা ছাড় বোঝালে, আর ডিগ্রি মানে তুলনা বা কম্প্যারিজন তুলনা বোঝালে তখন হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের ঠিক আগে যে ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো বসে সেগুলো দেখেও কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ক্লজকে বার করতে পারি। তবে সব ক্ষেত্রে সেটা পসিবল নয়। আমাদেরকে তখন দেখতে হবে বাক্যে অর্থ অনুযায়ী, অর্থাৎ সময়কে যদি নির্দেশ করে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, স্থানকে যদি নির্দেশ করে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কজ কারণকে, রেজাল্ট ফলকে, পারপাস উদ্দেশ্যকে, ম্যানার প্রকৃতিকে, কন্ডিশন সাপোজিশন, এগুলো সবগুলো পড়ে নিয়েছি আমরা আগের ভিডিওগুলোতে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে দেখো, দিলে এখানে প্র্যাকটিস করতে সুবিধা হবে। তাহলে আমরা এখন দেখে নেব যে মোটামুটি কত ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকতে পারে। এদের পরে যে ক্লজগুলো থাকবে সেগুলো হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সময় যখন নির্দেশ করবে, টাইম যখন টাইমকে নির্দেশ করবে না, টাইমকে যখন নির্দেশ করবে তখন যেসব সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো বসে তার মধ্যে সবার প্রথমে হচ্ছে হোয়েন, তারপরে থাকতে পারে হোয়াইল। এই যে লিস্টগুলো আমি দিচ্ছি এগুলোর পরে যে সাবক্লজটা থাকবে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন টাইম বোঝাচ্ছে সেগুলো আমরা দেখে নেব। হোয়েন, হোয়াইল, আফটার, বিফোর, টিল, আনটিল, সিন্স এটসেট্রা প্রভৃতি যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর পরে যে সাবক্লজটা থাকবে সাধারণত সেক্ষেত্রে আমরা বলবো যে টাইমকে নির্দেশ করে, আর টাইম বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যদি প্লেস বোঝাতে যায়, প্লেস স্থান বোঝালেও আমরা জানি সেটা কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এখন কোশ্চেন, স্থান বোঝাতে যেসব সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ওই ক্লজের আগে বসানো হয় সেগুলো কি? এক, হোয়ার, হোয়েন্স, হোয়ার এভার প্রভৃতি কনজাংশনগুলোর পরে যে সাবক্লজটা বসবে সেগুলোতে স্থান বোঝাবে অর্থ, আর সেই কারণে সেগুলো হবে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেসকে নির্দেশ করছে। তারপরে বোঝাবে রিজন অর কজ। রিজন অর কজ বোঝালে যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকবে সেগুলো কি কি? বিকজ, তাহলে বিকজ থাকতে পারে, অ্যাজ থাকতে পারে, সিন্স থাকতে পারে, দ্যাট থাকতে পারে। দ্যাটের দ্বারা যদি কারণ কেউ নির্দেশ করে তখনই কিন্তু সম্ভব হবে।
না হলে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না। এই দ্যাট বহুত বাজে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, নাউনের ক্ষেত্রেও বসে, অর্থাৎ নাউন ক্লজের আগেও বসে, অ্যাডজেক্টিভ ক্লজের আগেও বসে, আবার অ্যাডভার্বিয়াল ক্লজের আগেও বসে। তাই দ্যাট এখানে রিজন আর কারণ বোঝালে তখনই কিন্তু সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে এইসব লিঙ্কার বোঝালে রিজন আর কজ বোঝায়, আর তখন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা কি না, পারপাস। পারপাস বা উদ্দেশ্য বোঝালে তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। সেক্ষেত্রে যেসব লিঙ্কারগুলো ব্যবহার করা হয় সেগুলো কি কি? প্রথমে যেটা দ্যাট, এই দেখো দ্যাট এখানেও বসছে, ইন অর্ডার দ্যাট, তাহলে দ্যাটের দ্বারা উদ্দেশ্য বোঝাতে পারে, আর যখন উদ্দেশ্য বোঝাবে তখনও কিন্তু সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আর কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস। দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, লিস্ট প্রভৃতি সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো থাকলে পারপাস বোঝাতে পারে, এবং পারপাস বোঝালে আমরা জানি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এগুলো কিন্তু আমরা সবগুলো পড়ে নিয়েছি আগের ভিডিওগুলোতে। তো আজকে জাস্ট সংক্ষেপে আলোচনা করে নিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজগুলোকে বার করার চেষ্টা করব। সবগুলোকে একসঙ্গে একবার রিভিশন করে নিচ্ছি। রেজাল্ট বোঝালে, রেজাল্ট বোঝালেও কিন্তু, রেজাল্ট মানে কি, ফল, ফল বোঝালেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। সেক্ষেত্রে যে ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করা যেতে পারে তাদের মধ্যে সর্বপ্রথম হলো দ্যাট, এছাড়াও রয়েছে সো দ্যাট, সো দ্যাট বাদে আর কি রয়েছে, সো দ্যাট বাদে সাচ দ্যাটও হতে পারে। রেজাল্ট বোঝাতে সাচ দ্যাটকেও ব্যবহার করা যেতে পারে। তো এগুলো হয়ে গেল রেজাল্ট, এগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। রেজাল্টের পরে যেটা আছে সেটা হচ্ছে ম্যানার। ম্যানার বা ধরন বোঝালে তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তো ম্যানার বোঝাতে কি ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা যেতে পারে, অ্যাজকে ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা হয়ে গেল ম্যানার। এর পরে কি আছে না, এর পরে বোঝাতে পারে কন্ডিশন। কন্ডিশন মানে কি, শর্ত, শর্ত বোঝালেও অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। বা বলতে পারি সাপোজিশন, তাকে কি বলবো, সাপোজিশন। সাপোজিশন কথার অর্থ কি, অনুমান। তাহলে কন্ডিশন বা সাপোজিশন বোঝালেও কিন্তু সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। সেক্ষেত্রে যে ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে ব্যবহার করা হয় তার মধ্যে প্রথম হলো ইফ, 2 নম্বর হচ্ছে আনলেস, 3 নম্বর হলো ইনকেস, 4 নম্বর হচ্ছে ওয়েদার। এগুলোর বাংলা অর্থ সবগুলো আগের ক্লাসে আলোচনা করা আছে। অন কন্ডিশন, প্রোভাইডেড, সাপোজিং দ্যাট। তো এইগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এইগুলো বোঝাচ্ছে কন্ডিশনকে, এবং কন্ডিশন বা সাপোজিশন বোঝালে আমরা জানি কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আর এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখলাম এদের পরে, অর্থাৎ ইফ, আনলেস, ইনকেস, ওয়েদার, অন কন্ডিশন, প্রোভাইডেড, সাপোজিং দ্যাট, এদের পরে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, কেন কি কন্ডিশন বা সাপোজিশনকে বোঝাবে। নেক্সট আমরা দেখে নেব কনসেশন। কনসেশন বোঝালেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। কনসেশন কথার অর্থ কি, অনুমোদন, দান, ত্যাগ, ছাড় দেওয়া, এগুলো হচ্ছে কনসেশনকে বোঝায়। এবং এক্ষেত্রে যে ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করা হয়, দো, অলদো, ইভেন ইফ, ইভেন, এই ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোর পরে যে ক্লজটা থাকবে কনসেশন বোঝাবে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে এগুলো দেখেও আমরা বুঝতে পারবো এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ। 9 নম্বর কি না, ডিগ্রি অর কম্প্যারিজন। তাহলে কম্প্যারিজন বা ডিগ্রি বোঝালে মানে তুলনা করা বোঝালে তখনও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এক্ষেত্রে যে ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সো অ্যাজ, অ্যাজ, সাচ অ্যাজ,
দেন, দা। তো এই সব সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা বসবে সেটা কম্প্যারিজন বা ডিগ্রি বোঝাবে এবং সেগুলো হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ কোন কোন ক্ষেত্রে হয় না, টাইম সময় বোঝালে, প্লেস স্থান বোঝালে, রিজন কারণ বোঝালে, পারপাস উদ্দেশ্য বোঝালে, রেজাল্ট ফল বোঝালে, ম্যানার ধরন বা প্রকৃতি বোঝালে, কন্ডিশন শর্ত বোঝালে, সাপোজিশন অনুমান বোঝালে, কনসেশন ছাড় বোঝালে, কম্প্যারিজন ডিগ্রি বোঝালে বা তুলনা বোঝালে। তো এই সব ক্ষেত্রে হয় কি না অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং কোন ক্ষেত্রে কি ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো বসে সেগুলোও আমরা দেখে নিলাম। টাইমের ক্ষেত্রে এগুলো, প্লেসের ক্ষেত্রে এগুলো, রিজনের ক্ষেত্রে এগুলো, পারপাসের ক্ষেত্রে এগুলো, রেজাল্টের ক্ষেত্রে এগুলো, ম্যানারের ক্ষেত্রে এটা এই যে অ্যাজ আছে, কন্ডিশন আর সাপোজিশনের ক্ষেত্রে এগুলো, কনসেশনের ক্ষেত্রে এতগুলো, কম্প্যারিজনের ক্ষেত্রে এগুলো কিন্তু সবগুলো আলোচনা করে নিয়েছি, এক একটা ভাগ এক একটা ভিডিওতে আলোচনা করে নিয়েছি আগের ভিডিওগুলোতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখতে পারো, তবেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। মোটামুটি আমরা দেখে নিলাম একসঙ্গে যতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। এখন প্র্যাকটিসে চলে যাব যে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনগুলো সেগুলো বার করব। তো এখন বার করতে হবে কি না সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি আছে সেইটা আমাদের বার করতে হবে, সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে। এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বার করার পরে তারপরে যে ক্লজটা থাকবে সেই ক্লজটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখানে দুভাগে ভাগ করে নিই, ওয়েট এটা একটা, আনটিল রাম রিটার্নস এটা একটা। ওয়েট সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, আর রাম রিটার্নস এখানে রিটার্নসটা আছে সমাপিকা ক্রিয়া। দেখো এখানে রিটার্নসের সাবজেক্টকে রাম, ওয়েটের সাবজেক্ট এখানে দেওয়া নেই, তার মানে উজ্জ আছে ইউ। তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল। আর আনটিল রাম রিটার্নস এটাও একটা ক্লজ হয়ে গেল পুরোটা। এখন সাবক্লজ কোনটা, আনটিল যে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা আছে এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন আনটিল, তারপরে যে ক্লজটা আছে সেটা হয়ে গেল তাহলে সাবক্লজ। যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন আনটিল আছে তারপরে যে ক্লজটা থাকবে সেটা হয়ে যাবে সাবক্লজ। তাহলে ওয়েট হবে মেইন ক্লজ, কি ক্লজ, মেইন ক্লজ। আর এটা হয়ে গেল সাবক্লজ। এখন সাবক্লজ মেইন ক্লজের মধ্যে মেইন ক্লজের তো কোনো ভাগ নেই, সাবক্লজের ভাগ আছে। আনটিল যতক্ষণ না রাম রিটার্নস, রাম ফিরে আসে, এটা কাকে নির্দেশ করছে, টাইমকে নির্দেশ করছে। আমরা জানি টাইমকে নির্দেশ করলে সেটা কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে এখানে আনটিল রাম রিটার্নস এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আমাকে বার করতে বলেছিল অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, তাহলে আনটিল রাম রিটার্নস এখান থেকে এতটা পর্যন্ত এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বোঝাতে পারলাম, টাইমকে নির্দেশ করছে তাই অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। পরেরটাতে চলে যাব। নেক্সট কোশ্চেন আছে স্টে হোয়ার ইউ আর, থাকো যেখানে তুমি আছো। তাহলে স্টে আর হোয়ার ইউ আর দুটোকে ভাগ করে নিলে স্টেটা হয়ে গেল মেইন ক্লজ, হোয়ার ইউ আর যেখানে তুমি আছো এটা প্লেসকে নির্দেশ করছে, এটা অবশ্যই সাবক্লজ, কেন কি এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে হোয়ার, আর যেহেতু প্লেসকে নির্দেশ করছে তাহলে এটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, হোয়ার ইউ আর, কেন হলো না প্লেস বা স্থানকে নির্দেশ করছে তাই। এর পরেরটাতে আমরা চলে যাব। অ্যাজ সি ইজ ইল, যেহেতু সে অসুস্থ, সি ক্যান নট কাম, তাই সে আসতে পারবে না। অ্যাজ এর পরে আছে, অ্যাজ এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনে কাজ করছে, তারপরে যে ক্লজটা আছে সেটা সাবক্লজ পেয়ে গেলাম। এবারে যেহেতু মানে কাকে নির্দেশ করছে, কারণকে, কজ। আমরা জানি কারণ নির্দেশ করলে সেটা কি হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন হয়। রিজন और কজ বলতে পারি। আর আমরা ভালোভাবেই জানি রিজন और কজ বোঝালে কি হয় না সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, অ্যাজ সি ইজ ইল। এক মিনিট, এটা যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তাহলে সি ক্যান নট কাম এটা কি না, এটা বাক্যে আরেকটা ক্লজ, বাক্যে একটা সাব ক্লজ আছে মানে আরেকটা মেন ক্লজ হতেই হবে, তার মানে এটা মেন ক্লজ। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করে, দ্যাট যাতে করে হি মাইট উইন দ্য প্রাইজ, সে পুরস্কার জিততে পারে। তাহলে যাতে করে দ্বারা এখানে উদ্দেশ্যকে বোঝাচ্ছে মানে পারপাস, তাহলে দ্যাট এখানে পারপাস হিসেবে বসছে, পারপাস।
PURPOSE, পারপাস মানে কি উদ্দেশ্য। আর আমরা জানি পারপাস বা উদ্দেশ্য বোঝালে সেটাও হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে দ্যাট হি মাইট উইন দ্য প্রাইজ, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দ্যাট হি মাইট উইন এটা পুরোটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর বাদ বাকি হি ওয়ার্কড হার্ড এটা কি না, এটা হবে মেইন ক্লজ। নেক্সট কোশ্চেনে চলে যাব। ইফ ইউ সিট আইডল, যদি তুমি অলসভাবে বসো, ইউ ক্যান নট প্রসপার, অর্থাৎ তুমি যদি অলস হয়ে বসে থাকো তাহলে তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। তাহলে ইফ এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, ইফ থাকলে বোঝায় শর্তকে। শর্তকে ইংলিশে কি বলে? শর্তকে ইংলিশে বলে কন্ডিশন। আর কন্ডিশন বোঝালে কি হয় না অ্যাডভার্ব ক্লজ হয়। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা না, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে ইফ ইউ সিট আইডল। তাহলে বাদ বাকি যেটা থাকলো ইউ ক্যান নট প্রসপার, এটা কি হবে না, এটা হবে মেইন ক্লজ। কি হবে? মেইন ক্লজ। বুঝতে পারলাম কিনা? আই শ্যাল গো হোয়াট এভার মে হ্যাপেন, আই শ্যাল গোটা হয়ে যাবে মেইন ক্লজ। হোয়াট এভারের পরে যেটা আছে হোয়াট এভার মে হ্যাপেন মানে যাই ঘটে যাক না কেন, এটা কাকে বোঝাচ্ছে না কনসেশনকে বোঝাচ্ছে। আর আমরা জানি কনসেশন হলে কি হয় না, কনসেশন বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে হোয়াট এভার মে হ্যাপেন পুরোটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ডু অ্যাজ আই টেল ইউ, যেমন ভাবে আমি তোমাকে বলছি সেরকম করে করো। তার মানে এটা কি বলছে, অ্যাজ ইজ এ সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর দ্বারা ম্যানারকে নির্দেশ করছে। আর আমরা জানি ম্যানার বোঝালে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে অ্যাজ আই টেল ইউ এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারলাম কিনা? হি স্পোক সো লাউড, সে এত জোরে কথা বলে দ্যাট যে হি কুড বি হার্ড বাই এভরিবডি, প্রত্যেকে তার কথা শুনতে পারত। সো দ্যাট, সাচ দ্যাট এগুলো দিয়ে যদি থাকে তখন সেটা রেজাল্টকে বোঝায়। সো আর দ্যাট এর পরে যে ক্লজটা থাকবে এটা হবে, যেহেতু রেজাল্টকে বোঝাচ্ছে তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট। তাহলে রেজাল্ট বোঝালেও অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে এখানে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, সো দ্যাট হি কুড বি হার্ড বাই এভরিবডি। দো হি ইজ উইক, যদিও সে দুর্বল, এখানে দো কথাটা আছে, যদিও। যদিও কথাটার দ্বারা কি বোঝায় জানো, কনসেশনকে বোঝায়। কনসেশন কথাটার অর্থ কি, কনসেশন কথার অর্থ হচ্ছে ছাড় বা অনুমোদন। আর ছাড় বা অনুমোদন বোঝালে তখনও সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, দো হি ইজ উইক। আই শ্যাল হেল্প হিম, আমি তাকে সাহায্য করব। ওয়েদার ইউ লাইক ইট অর নট, তুমি এটা পছন্দ করো বা না করো। ওয়েদার দিয়ে বোঝালে কন্ডিশন বা সাপোজিশনকে নির্দেশ করে। কাকে? কন্ডিশন বা সাপোজিশনকে নির্দেশ করে। কন্ডিশন বা সাপোজিশনকে নির্দেশ করলে তখন সেটাও হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ওয়েদারের পরেরটা এখানে হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। হাউভার রিচ ইউ মে বি, তুমি যতই বড়লোক হও না কেন, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, আমি তোমাকে ভয় পাই না। তাহলে যে হাউএভার কথাটা এখানে আছে না, হাউএভার কথাটা যদি থাকে তার দ্বারা বোঝায় কনসেশন। কি বোঝায়? কনসেশন। কনসেশন বোঝালে কি হয় না অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, হাউভার রিচ ইউ মে বি, এটা পুরোটা হবে। আই অ্যাম গ্রিভড দ্যাট ইউ ডু দিস, আমি দুঃখিত যে তুমি এটা করেছো। তাহলে তুমি এটা করেছো সেই কারণে আমি দুঃখিত। তাহলে আমি দুঃখিত কোন কারণে না, তুমি যেটা করেছো। তাহলে দ্যাটের দ্বারা এখানে কি বোঝাচ্ছে, দ্যাটের দ্বারা এখানে কজকে বা কারণকে বোঝাচ্ছে। আমরা ভালোভাবে জানি কজ বোঝালে বা কারণ বোঝালে সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, দ্যাট ইউ ডু দিস। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন কি আছে, ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হতে পারো না, আনটিল ইউ গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, যদি না তুমি, যতক্ষণ না তুমি তোমার খারাপ অভ্যাসটা ছাড়ছো। আনটিল মানে যতক্ষণ না, মানে নির্দেশ করছে টাইমকে।
আর টাইম নির্দেশ করলে আমরা জানি সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে আনটিল ইউ গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, এটা কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট হি কেম, সে এসেছিল হোয়েন উই ওয়ার প্লেইং, যখন আমরা খেলছিলাম। তাহলে এখানে দুভাগে ভাগ করে দিলাম, হি কেম একটা ক্লজ, হোয়েন হি ওয়ার প্লেইং, হোয়েন উই ওয়ার প্লেইং এটা আরেকটা ক্লজ। হোয়েন যখন আমরা খেলছিলাম, হোয়েন কথাটার দ্বারা সময়কে নির্দেশ করছে মানে টাইম। টাইম বোঝালে আমরা ভালোভাবে জানি সেটা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, হোয়েন উই ওয়ার প্লেইং এটা পুরোটা, এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট কোশ্চেন আছে কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, আসো যত তাড়াতাড়ি তুমি পারো। তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি পারো। তাহলে এখানে অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি সম্ভব, ইউ ক্যান তুমি পারো, তত তাড়াতাড়ি আসো। তাহলে ইউ ক্যান এখানে কামটা উজ্জ আছে, অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান কাম যত তাড়াতাড়ি তুমি পারো। অ্যাজ সুন অ্যাজ এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা টাইমকে নির্দেশ করছে, তাই অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান কাম পুরোটা, কাম তো এখানে নেই, তাহলে অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান এটা পুরোটা হয়ে যাবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, টাইমকে নির্দেশ করছে, তাই এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, আর কামটাকে এটা অবশ্যই মেইন ক্লজ। তো আমরা প্র্যাকটিস করে ফেললাম সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে 15টি প্রশ্ন। আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো, আশা করি তোমাদের কাছে অত্যন্ত ইজি লেগেছে। যদি ভিডিওকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে।